আসসালামু আলাইকুম, জুম্মা মুবারক। আজকে আমার এক বান্ধবীর সাথে কথা হচ্ছিল। ওর একটু হেজিটেট করছিল আমাকে জিজ্ঞেস করতে যে আমি এগুলি কি পোস্ট করছি, আজকাল শেয়ার করছি ফেসবুকে। তা আমার মনে হলো যে আমি এত কিছু শেয়ার করছি, আমি এক্সপ্লেইন করি নাই কাউকে যে আমি নীলা চৌধুরী বা সালমান শাহকে কেমন করে জানি। নীলা চৌধুরী আমি প্রথম জানি 82 থেকে। শিমু মারা যাওয়ার পর, মানে আমার প্রথম হাজবেন্ড মারা যাওয়ার পর আমি যখন কুমিল্লাতে ফেরত যাই, তখন আমার এক বান্ধবী ওনার বাসায় নিয়ে গিয়েছিল। ওনারা কুমিল্লা রানীর বাজারে থাকতো, একটা পুরোনো দিনের বাসা নিয়ে, আমার মনে আছে এখনো। তো ওনার সাথে পরিচয় করে দেয়, আমার খুব ভালো লাগে, ওনাকে খুবই পছন্দ করতাম। তো ওনারা আব্বা আম্মা দুজনেই লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট ছিলেন দেখে উনিও মেম্বার ছিলেন, কি ছিলেন আমি ওসব পুরো মানুষ, মানে সিনিয়র সিটিজেন কাছে যেতামই না যে কিছু জানার জন্য যে কি করে ওনারা। আমি আমার নিজের কাছে ব্যস্ত ছিলাম। তো নীলা চৌধুরীর সাথে কুমিল্লায় যতদিন ছিল ওনারা ওনার হাজবেন্ডের পোস্টিং ছিল, ওনার হাজবেন্ড ম্যাজিস্ট্রেট ছিল কুমিল্লাতে, ততদিনই আমাদের সম্পর্ক ভালো ছিল। তারপর তো আমি বিয়ে করলাম অনেক 86-এ বিয়ে করে চলে আসলাম তারপর ঢাকাতে থেকে কাজ করছিলাম। তো উত্তরায় থাকতাম আমরা, 1 নম্বর সেক্টরে। আমি তারপর মুভ করলাম স্কাটেনে মুভ করলাম পার্লার করার জন্য, কারণ আমার মামি শাশুড়ি আর আমার হাজবেন্ড আর আমার খালা শাশুড়ি মিলে ডিসিশন নিল ওরা একটা পার্লার করবে পার্টনারশিপে। পার্লারের মালিক অ্যাকচুয়ালি আমি ছিলাম না, আমি জাস্ট কেয়ারটেকার ছিলাম। তো ওরা 3 জন পার্টনার ছিল, যেহেতু ওরা পয়সা ইনভেস্ট করেছিল। তো আমি একা মালিক ছিলাম না। তো এর মধ্যে দিয়ে একদিন হঠাৎ করে আমার পার্লার চলতো। তো সামিরা ছিল সালমান শাহর বউ, সামিরা ছিল আমার মামি শাশুড়ির ছোট বোনের মেয়ে। সামিরার মা লুসি হলো চিটংয়ে অনেক বড় ব্যবসা আছে ওদের, অনেক কিছু। খুবই ভালো মহিলা, চাইনিজ মহিলা, কিন্তু খুবই অনেক মানুষ বলতে পারে হ্যাঁ কিরকম ভেরি গুড হার্টেড পার্সন শি ইজ। তো যেটা হয়েছিল, আমি পার্লার স্ক্যানে থাকার সময় 92 or 93-তে একদিন হঠাৎ আমার পার্লারে নীলা চৌধুরী এসে হাজির। তো আমি তো খুব খুশি হলাম। তার আগে পর্যন্ত আমরা জানতাম কুমিল্লাতে ওনার হাজবেন্ড পোস্টিং হয়ে ঢাকায় চলে আসছে। তো এর মধ্যে দিয়ে উনি আসলো আমার বাসায়, এসে আমার বললো যে রুবি জানো, মানে অবভিয়াসলি আমরা একজন আরেকজনকে হাগ করেছি, উইশ করেছি। তারপর যে উনি আমাকে জানালো যে সামিরার লুসির মেয়ের সাথে ইমনের বিয়ে হয়েছে। ইমন মানে সালমান শাহ। তো হওয়ার পরে শুনে আমি খুব খুশি হলাম যে আমাদের আত্মীয়র মধ্যেই বিয়ে হলো। তো উনি ওনার বাসার ঠিকানা দিয়ে গিয়েছিল আমাকে, তো বাসায় যাওয়ার জন্য। তো উনি ওনার গ্রিন রোডের বাসায় থাকতেন। তো আমার এক বান্ধবী একদিন আমার বাসায় এসেছিল না, আমি ওর বাসায় গিয়েছিলাম, আমার মনে নাই। ওই বান্ধবীকে নিয়ে আমি নীলা চৌধুরীর বাসায় গিয়েছিলাম। যে দেখলাম কি সুন্দর সংসার, ছেলের বউ উনি দেখাচ্ছে, সামিরাকে মাথায় তুলে রাখছিল উনি আমাদের সামনে, অসম্ভব আদর। তারপর ওনার হাজবেন্ডকে ফোন করে বললো যে তোমার বউ তো খাবে না, তোমার ছেলের বউ তো তোমারে ছাড়া খাবে না, তুমি বাসায় আসলে একবারে খাবে, একসাথে খাবে। এসব দেখে কথা বলো, তোমার বউ ছেলে সামিরার সাথে কথা বলো। ফোন দিল ওনার হাজবেন্ডকে। আমরা তো দেখে খুব এত ইমপ্রেস, অফকোর্স ইমপ্রেস হবো। শাশুড়ি বউয়ের এরকম সম্পর্ক দেখলে কেন ইমপ্রেস হয়। তো পরে যে হলো কি, কিছুদিন পরে হঠাৎ করে আমি দেখি যে সামিরা আমার বাসায় আসলো। এসে আমার বলে যে রুবি আন্টি, আমরা তো আপনার বাসাতেই থাকি। তো ইমন আমার যেহেতু আন্টি ডাকতো, সামিরাও আন্টি ডাকতো, না হলে আমি সম্পর্কে সামিরার ভাবি হই। তো ও বলছিল এরকম যে ইমন তা আমি একটু বাসা নিয়েছো পাশের বাসায়, এত সুন্দর সংসার দেখলাম, শ্বশুর শাশুড়ির সাথে থাকো। এটা আমি মনে মনে বলছি, ওকে বলি নাই। তো কিছুদিন এরকম যাওয়ার পরে তারপর যে ও জানালো ওর মা সমস্ত বেডরুমের সমস্ত বাসার ফার্নিচার গুলি সমস্ত কিছু ওর মা কিনে দিয়েছে। তো বাসায় যেতে বললো, দেখতে বললো। গিয়েছিলাম মনে হয় একদিন দেখার জন্য। খুব একটা যেতে পছন্দ করতাম না ওর বাসায়, ওই লিফটে উঠার জন্য। লিফটে উঠতে ওই সময় ঢাকাতে খুব ভয় লাগতো আমার, তখন তো নতুন অ্যাপার্টমেন্ট হয়েছে মনে হয় যে স্কাটেন প্লাজাতে। তো
তো লিফটে উঠতে একটুই ভয় লাগতো আমার, আমি খুব একটা যেতাম না। আশেপাশের মানুষ জানতো যে আমি এই সামিরা বা ইমনের বাসায় যেতাম না। আর ওরা করে অভিনয় করতো, এদিকে যায় ওদিকে যায়। সামিরা সবসময় ইমনের সাথে শুটিং এ যেত। তো এইসব জিনিস নিয়ে আমার খুব একটা ইন্টারেস্ট ছিল না। তো যেহেতু সামিরার খালা আমার বিউটি পার্লারের মালিক, মানে আমাদের এই বিউটি পার্লারের মালিক আমার মামি শাশুড়ি সামিরার খালা, সেহেতু সামিরার 100% রাইট ছিল পার্লারে এসে বিনা পয়সায় সবকিছু করে যাওয়ার। তো যখনই সময় পেত ও এসে করতো, আমার পার্লারের মেয়েরা করে দিত, ওর কাছে গল্প শুনতো, ইমনের গল্প শুনতো। ইমনও আসতো মাঝে মাঝে আমাদের বাসা থেকে ওরে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু কোন ইয়ার আমার মনে নাই, এটা মনে হয় 84-এ, 85-এ হবে না, 85-এ বা 84-এ, না 95 বা 94-এ, সরি ও তো 84-এর না, আমার 80-তে আমি পড়ে আসছি। 94 আর 95-এর মধ্যে কোনো এক সময় হঠাৎ করে সামিরা ওই দিন আমার বাসায় ছিল, পার্লারে ছিল। অনেক গল্প টল্প করে, অনেক পুরনো কথা মনে নেই, চলে গেল। তারপর বাসায় চলে গেল যে ইমন আসবে, আন্টি ইমন আসবে। তো কিছুক্ষণ পরে, প্রায় অনেকক্ষণ পরে দারোয়ান এসে, অনেকক্ষণ মানে 1 ঘন্টা বা 2 ঘন্টা হতে পারে, আমার এক্স্যাক্টলি মনে নাই, দারোয়ান এসে আমারে বললো যে রুবি আন্টি আপনারে সামিরা ভাবি ডাকছে উপরে যাওয়ার জন্য। তা আমি বললাম যে এইমাত্র গেল, আবার কি হলো যে ডাকলো উপরে যাওয়ার জন্য? উপরে যাওয়ার মানে ওদের অ্যাপার্টমেন্টে যাওয়ার জন্য। উপর মানে ওইটাই বুঝাচ্ছি আমি, যে ওদের অ্যাপার্টমেন্টে যাওয়ার জন্য। তো এরপরে যে গেলাম, যে আমার কাজের একটা নতুন বুয়া দেখলাম, বুয়াটা আমারে বললো যে আপনি বেডরুমে যান। তো আমি বেডরুমে গেলাম, আপা বলছে আপনার ওখানে যেতে। আপা ওইখানে গেলাম, যাওয়ার পরে দেখি যে ওদের এখানে গেলে তো আবার নিচের থেকে ইন্টারকমে কথা বলে পারমিশন নিয়ে যেতে হয়। তো আগেই পারমিশন দিয়ে রেখেছিল দারোয়ানদের কাছে, যাতে দারোয়ান যেহেতু এসে বলে গেছে যে উনি ডাকে, তো আমার এত পারমিশনের ফোন করে দরকার ছিল না, জাস্ট সোজাই চলে গেছি। তো এর মধ্যে যে করলো কি, ওই আমি বেডরুমে গেলাম, যে আমি পুরো হয়ে গেছি। এই কি, এই মেয়ের শরীরে পুরা দাগ, পুরা মার খাওয়ার দাগ, অসম্ভব খারাপ ভাবে মেরেছে ও। কে মেরেছে আমি ওটা ওই মুহূর্তে জানতাম না, সরি, অসম্ভব। আমি তো দেখে পুরা একদম, এত সুন্দর মেয়ে, একদম পুরা ছাড়খাড় করা অবস্থা ওর চেহারা শরীরের। আমি যে বললাম যে কে করলো এই জিনিস, কে করলো? বলে যে আন্টি ইমন আমারে মারছে। আমি তো শুনে বিশ্বাসই করতে পারি নাই প্রথমে, যে এরকম করতে পারে একটা। তারপর যে কিছুক্ষণ পরে ও যা ডেসক্রিপশন দিল, আমার পুরা শরীর শিউরে উঠছিল। মারামারি আমাদের ঘরে খুব একটা দেখি না, আমরা দেখিই নাই বলতে গেলে। কোনোদিনই আমার মনে হয় যে কোনোদিন দেখি নাই। আব্বারে মনে হয় একবার দেখছিলাম কার উপরে একটুখানি থাপ্পড় দিছিল, ওইটারও একটা অনেক বিরাট রিজন ছিল। হ্যাঁ, আমাদের ঘরে কোনো সময় এই মারামারি এগুলি ভাঙ্গাভাঙ্গি জিনিস টিনিস আমরা দেখি নাই কখনো, আলহামদুলিল্লাহ। যাই হোক, ঝগড়াঝাটি যে হয় নাই তা না, ঝগড়া হয়েছে সবার বালি, মুখ দিয়ে হয়েছে। তারপর যে কথা বলতেছিলাম যে দেখে তারপর ঘটনার যা ও বললো সেটা হলো যে ইমন মানে সালমান শাহ বাসায় আসছিল, আসার পরে কাজের বুয়া নাস্তা নিয়ে বেডরুমে গিয়েছিল। বেডরুমে যাওয়ার পরে ইমন বুয়াকে দেখেছে, বুয়া একটা শাড়ি পরা ছিল, যে শাড়িটা সালমান শাহর মা দিয়েছিল সামিরাকে। তো ওই শাড়িটা বুয়ার পরেনি। তো ইমন নাকি বলেছে যে এই শাড়ি ওরে কে দিল? সামিরা নাকি বলছে আমি দিয়েছি। তখন ওদের মধ্যে আর্গুমেন্ট হয়েছে, ও যা বলেছে এক্স্যাক্টলি আমি ওরকম বলছি। তারপর ওর নাকি জবাব দিয়েছে, সামিরা নাকি জবাব দিয়েছিল যে না, ইমন নাকি বলেছিল যে তুই তোর মারটা দিলি না কেন, আমার মার ডায়াটা দিলে কি জন্য, এই বলে নাকি মারামারি, কি ওর কথার থেকে মারামারি ওরে মেরেছে। সামিরা বলতে বলতে এত বলেছে যে মারার কথা এইভাবে যে ও বলছিল যে ওর নাক ফুল পড়ে গিয়েছিল মার খেয়ে, ওই নাক ফুল খুঁজতে গেছিল, তার মধ্যে নাকি এসে ওরে মানে মাটিতে পড়ে গেছে, যে ওরে নাকি লাথি মেরেছে ইমন। এইসব বিভৎস কাহিনী শুনে আমার তো ইমপ্রেশন কি হবে বুঝাই যায়। আমি তো পুরা ইয়ে করে, আমারে বারবার রিকোয়েস্ট করলো, রুবি আন্টি আপনি আমার আম্মাকে জানায়েন না, আমার আম্মাকে জানায়েন না।
ও এর মধ্যে বলে ভুলে রাখি, ইমনের বাসায় সালমান শাহর বাসায় কোনো ফোন ছিল না। তো যত ওর মা বা শাশুড়ি যেই ফোন করতো আমার বাসাতেই ফোন করতো, যে কোনো সময় আমার ডেকে দিতে হতো। আমি খুব বিরক্ত হতাম। যদিও একবার নীলা চৌধুরীরে বলে দিয়েছিলাম যে ভাবি আজকে ঈদের দিন, কালকে ঈদের দিন, আজকে আমরা সবাই ব্যস্ত আছি, ভাবি একটু পরে ফোন করেন। তারপরে আর উনি কোনোদিন ফোন করেন না আমারে। যাই হোক, তো এই জিনিসের পরে আমি তো দেখে একদম অবাক হয়ে, তারপর আমার স্বামীরা বললো যে রুবি আন্টি প্লিজ আম্মাকে জানাবেন না। তখন আমি বের হয়ে আমি চিন্তা করলাম, এই মেয়ে যদি একদিন মরে যায় এখানে, তারপর আমি ওর মার কাছে কি জবাব দিব? যে তোমার পাশে রুবি ছিল, আর রুবি তোমার পাশে স্বামীরা ছিল, তুমি ও মার খাইছে তুমি জানাইলা না। তো স্বামীরার খালাতো বোন, মানে আমার মামি, আমার হাজবেন্ডের মামাতো বোন, ওরা দুজন, আমি ওরে ফোন করলাম, মনিকারে ফোন করে বললাম, মনিকা এই ঘটনা তোমার কি মনে হয় আমার লুসিরে জানানো উচিত? তখন মনিকা বললো যে হ্যাঁ রুবি, আমার মনে হয় আমার খালারে তোমার ঘটনাটা জানানো উচিত নিজের থেকে, যা যা তুমি দেখছো। কারণ কিছু হলে পরে তোমার উপর ইয়ে মানে তো বুঝালো যে তোমারে বলতে পারে যে তুমি ছিলা কোথায়। তো যাই হোক, এই ঘটনা গেল। ইমন জানতো না যে আমি জানতাম। তো কিছুদিন পরে আবার স্বামীরা আসলো। বাসায় আসার পরে আমি জিজ্ঞেস করলাম যে আচ্ছা একটা কথা বলো তো, স্বামীরার মাও আমি জানিয়েছিলাম স্বামীমার মাকে, ওরা চিটং থেকে আসছিল, কি কি আমি এগুলি জানি না। যাই হোক, এরপরে যে 85 এর অক্টোবরে মনে হয়, আমার মনে হয় এই জন্য একটু মনে আছে, আমার ননার শাসার কথা ছিল, ইন্ডিয়ার থেকে অনেক মানুষ নিয়ে, ওনার ফ্যামিলির মানুষ নিয়ে। তা আমি ওই জিনিস নিয়ে ব্যস্ত ছিলাম। তো সামিরা যে কথা বলেছিল এই কথাটা বলেনি, যে সামিরা বলেছিল যে আমি যখন ঠিক হয়, আমি বললাম যে ইমনের জিজ্ঞেস করেছিলাম যে কি হলো মার খাওয়ার পরে, তখন ও যেটা বলেছিল যে রুবি আন্টি, আমি বলেছিলাম যে তোমার বাপ মার এত আছে, তুমি মার খেয়ে কেন থাকো? তখন বলছিল যে রুবি আন্টি পরে ইমন অনেক কান্নাকাটি করে, রিগ্রেট করে। তো আমি ওদের ছেড়ে দিচ্ছি, ওদের মতো, আমার কি সমস্যা কারো কিছু হলে না হলে। যাই হোক, এরপরে যে 1995 সনে অক্টোবরে মনে হয় হঠাৎ করে আবার দারোয়ান এসে বললো যে এবার বললো যে আপনারে বাসায় যেতে বলছে, ভাবির মা আপনারে ডেকে পাঠাইছে, স্বামীরা ভাবির মা আপনাকে ডেকে পাঠাইছে। আমি গেলাম উপরে, আমি বললাম আবার লুসি কখন আসলো তাও জানি না, লুসি আসলেও আমার সাথে দেখা করতো না, ওই বাড়ি কেন ডেকে পাঠালো আমি জানি না। তো উপরে গেলাম, যাওয়ার পর দেখি যে অনেক মানুষ বসে আছে একটা মিটিং এর মতো, আর অনেক মানুষের চেহারা আমি চিনি না। একজনের যারা চিনতাম সেটা হলো যে জেনারেল শওকত আলী, উনি ছিল এখানে, ওই অ্যাপার্টমেন্টে উনি থাকতেন স্কাটেন প্লাজাতে। জেনারেল শওকত আলীর কথা আমার মনে আসছে, কারণ আমাদেরই জিওসি ছিল তো যশোরে, এই জন্য মনে আসছে। জেনারেল শওকত আলী ছিল, মনে হয় আরো বাইরের কিছু লোক ছিল, সামিরার মা ছিল, সামিরার বাবা ছিল নাকি আমার এক্স্যাক্টলি মনে নাই, সামিরার শ্বশুর শাশুড়ি ছিল, সালমান শাহর মা বাবা। এর মধ্যে সামিরা মার খাওয়া অবস্থা বসেছিল। আমি দেখলাম যে বাসার যে সেন্টার টেবিলটা ছিল ওটা কাচের গ্লাস ছিল, উপরে টপটা ওইটা ভাঙ্গা, এত খারাপ ভাবে মেরেছে। আস্তে করে সামিরারে জিজ্ঞেস করে যখন করি যে পালুসিরা, আমার মনে নেই এক্স্যাক্টলি, ওরা যে ডেসক্রিপশন দিল সামিরাকে নাকি এবার এই মানে যেই গেস্ট ছিল ওদের সামনে মারা হয়েছে। আমি আর নিতে পারি নাই, ওই অবস্থাতে আমি জাস্ট বলে দিচ্ছি, ওই শুনতে শুনতে আমি বলছি যে যেই মা বাবা ওর মা বাবার সামনে বলেছি, ওখানে কিন্তু সালমান শাহ ছিল না, আমি জানতাম না ও ছিল কোনোখানে। তা আমি জাস্ট আমার মুখটারে আমি সামলাতে পারি না, আমি জাস্ট বলে দিয়েছি যে মা বাবা ভালো শিক্ষা দেয় সেই ছেলে কোনোদিন বউয়ের গায়ে হাত তুলে না। তারপর পরই আমি দেখি যে ইমন বেডরুমের সাইড থেকে বের হয়ে আমার এসে বললো যে রুবি আন্টি আপনি আর আমার বাসায় আসবেন না। তা আমিও সোজা জবাব দিয়ে বলছি যে তোমার বাসায় কে আসতে চায়, আমার অ্যাটিচিউড ওরকম ছিল। তা আমি চলে আসছি। তার মধ্যে কিন্তু এত বছরে এতদিনে কোনোদিনই আমার আর কোনোদিন ইমনের সাথেও দেখা হয় নাই, সালমানের সাথেও দেখা হয় নাই, আর সামিরার সাথেও দেখা হয় নাই। এত বছর হয়ে, মানে একটা বছর আমাদের বাসাটা ছিল একই রাস্তার উপরে, গাড়ি ঢুকতে গেলে একই রাস্তা দিয়ে ঢুকতে হতো, কিন্তু কোনোদিন আর দেখি নাই। মনে মনে একটু কষ্ট ছিল সামিরার উপরে যে হ্যাঁ তোমারই জন্য আমি সাফাই গেলাম, আর তুমি কোনোদিন এসে বললা না যে হ্যাঁ রুবি আন্টি ঠিক আছে, ইমন এই জিনিসটা বলছে, আপনি মনে কষ্ট নিয়েন না। ও কোনোদিন আসে নাই। তারপর যে
ওইটা সেপ্টেম্বরের 6 তারিখে সকাল বলবো না, ওই দুপুরের দিকে। আর কি ঘটনার জন্য আমার হাজবেন্ড বাসায় ছিল আমি জানি, ওটা বলতে চাই না, ওই লম্বা ঘটনা। তো ওই দিন আমার বাসায় ফোন করে সুইটি ভাবি ছিলেন সামিরার পাশের বাসার মহিলা, ওই অ্যাপার্টমেন্টেই, আমার এক্স্যাক্টলি মনে নাই উনি পাশে ছিলেন না কোনোখানে। তো উনি হঠাৎ করে এসে আমারে বলল, না এসে না, ফোন করে বলল যে, তো মেয়েরা ফোন ধরেছিল, কাজের মেয়েরা, ওরা এসে বললো যে ভাবি অ্যাপার্টমেন্টে সুইটি ভাবি ফোন করছে। তো ওরা মাঝে মাঝে অ্যাপয়েন্টমেন্ট করার জন্য ফোন করতো। তো আমি ভেবেছি ভাবি হয়তো অ্যাপয়েন্টমেন্ট করবে, বা জেনারেল ও সুইটি ভাবি বলে নাই, বলছে যে ভাবি আপনারা ফোন করছে কে। তো আমি বললাম কে, বললো সুইটি ভাবি, এইরকম কিছু। আর অনেকদিন আগের ঘটনা, মনে থাকে না। তো ভাবি যে কথাটা আমার মনে বলেছিল, এক্স্যাক্টলি আমার মনে আছে। ভাবি বলেছিল, ভাবি আপনি কি জানেন যে ইমন সুইসাইড করতে চেষ্টা করছে? এই কথা শুনে আমি আর ভাবির কোনো জবাব দিইনি। আমি সোজা, আমার হাজবেন্ড ওইখানে বেডের উপর বসা ছিল, আমি সোজা ওর দিকে তাকায় বললাম যে ইমন সুইসাইড করার চেষ্টা করছে। আর শেষ জবাবটা আমার হাজবেন্ডের ছিল, সেটা হলো যে যাওয়ার দরকার নাই। কারণ ও কিন্তু আগের ঘটনা জানতো যে ইমন যে আমারে না করেছে বিয়ে, মানে ওর বাসায় যেতে। ওইটা শুনে ও বলছিল যে আর কোনোদিন যাবি না তুই ওদের বাসায়, আর কোনোদিন যাবে না। তখন আমি বলছিলাম যে আচ্ছা আর কি কোনো যোগাযোগ রাখবি না, এই কথা বলছিল, যাবি না বলে নাই। তা আমি বলছি ওরা তোরই তো আত্মীয়। তখন বলছিল আমার আত্মীয় দেখি আমি নিষেধ করি। তা আমার তার কিছু বলার নাই। তারপরে তো যেটা হয়েছে সেটা হলো যে এই কথা বলে আমি যখন দৌড় দেই পিছে পিছে, আমি তো কি বলেছি জানি না, আমি জাস্ট ফিল করলাম যে আমার পিছনে পিছনে আমার ছেলে দৌড়াচ্ছে, আমার পার্লারের মেয়েরা দৌড়াচ্ছে, কাজের মেয়েরা সব, মানে লিফটে উঠেই লিফট বন্ধ হয়ে গেল। আমি লিফটে উঠতে একদমই পছন্দ করি না, আগেও বলেছি। লিফট বন্ধ হয়ে যাওয়ার পর তো একটু বুক কাঁপলো। এক হলো সুইসাইডের জিনিস, পুরানো দিনের খেয়ালের মানুষ ছিলাম তখন, তো একটু ভয়। তারপর যাই হোক, আমি তো একা ছিলাম না, আরো মানুষ ছিল, কে ছিল জানি না। তো যাই হোক, লিফট চালু হলো যখন, আবার লিফটটা ছিল ঠিক ইমনের বাসার মেইন ডোরের উল্টা দিকেই ছিল লিফটের দরজাটা, আমার মনে হয়। হ্যাঁ, তো ওই দরজা লিফটটা খোলার পরেই, সোজা যাওয়ার পরেই আমি দেখলাম যে ইমনের লাশ কিছু মানুষ মানে লাশ বলবো, তখন তার আমি জানি না লাশ, এখন বলি, ইমনের বডিটা পুরা ধরে অনেকজন মানুষ ধরাধরি করে নিয়ে যাচ্ছে। তো ওদের জায়গা করার জন্য দরজাটা দিয়ে আমি এক সাইডে সরে গেলাম, দরজা ঢুকার আগেই এক সাইডে সরে আমি জাস্ট ইমনের চেহারাটা দেখলাম। ওই চেহারাটা পুরা নীল হয়ে গেছিল, ঠোঁটটা একদম কালো হয়ে গেছিল। আমি দেখেছি কোন অ্যাঙ্গেল থেকে, আমি দেখেছি মাথার উপর থেকে আরম্ভ করে ফেস থেকে, কারণ আমি তো বাইরের দিকে ছিলাম, ওরা ভিতর থেকে বের করছিল। তো এই হলো ঘটনা। এরপরের ঘটনা হলো যে আমি তাড়াতাড়ি ওর বডি নিয়ে যাওয়ার পর, যেহেতু ইমনকে টেক কেয়ার করার জন্য কেউ আছে, আমার ফার্স্ট জিনিস আসছে সামিরার চিন্তা। তো আমি বাসার ভিতর ঢুকেই দেখি যে সামিরা, ওদের ড্রয়িং কাম ডাইনিং ছিল, আমি বাসার ভিতর ঢুকেই দেখি যে সামিরা ডাইনিং টেবিলের পাশেই মেঝেতে, মানে ফ্লোরে বসে বসে আছে। আমাদের দেখেই চিৎকার করে ওখানে বসা অবস্থায় বললো যে রুবি আন্টি ইমন আর নাই, ইমন মারা গেছে। ও এরকম বিলাপ করতে করতে ও একবার বলেছিল যে ইমনের জিব্বা বের হয়ে গেছে, আন্টি জীবন এরকম। আমার তখন, আমিও তো স্বামী হারিয়েছি, কাজে কষ্ট তো তখন আমার ফেরত আসবেই। আমিও ওরে সান্ত্বনা দিচ্ছিলাম যখন, ওই সময় আমি একটা গলা শুনলাম হঠাৎ করে মাটিতে বসেই, আমি ওরে কোলে, আমার কোলের মধ্যে মাথা রাখিয়ে আমি ওর মাথায় হাত বুলাচ্ছিলাম, সান্ত্বনা দিচ্ছিলাম। ওই সময় আমি একটা কথা শুনলাম হঠাৎ করে যে সামিরা কাইন্দো না, তুমি আমার ছেলেরে মারছো। তখন সামিরা উঠে আমার কোল থেকে উঠে জবাব দিচ্ছিল যে আমি কেমন করে আপনার ছেলেরে মারলাম। তখন উনি নীলা চৌধুরী ছিল, এটা আমি ফিরে তো দেখছি, বললো বিল্টু তাড়াতাড়ি একটা তালা নিয়ে আসো, বাসার মধ্যে তালা মারো। তখন তো আমরা তো একটা এমন সিচুয়েশনে যে কার বাসায় গেছি তখন বুঝতে পারতেছি না, আমরা কি সামিরার বাসায় গেছি না নীলা চৌধুরীর বাসায়। তো আমাদের সবাই ওখানে যারা ছিল, তোদের ওই ফিলিংসটা ছিল যে তাড়াতাড়ি এখান থেকে বাইর হও। তো আমরা যখন বের হচ্ছি, সত্যি কথা বলতে আমি কিন্তু সামিরার কথা তখন ওই মুহূর্তে চিন্তা করি নাই, আমি আমার সম্মানের কথা চিন্তা করেছি। তখন বের হয়েছে যে সামিরা আমাদের সাথে বের হয়ে গেছে, ও খালি পায়ে ছিল। এটা এখন আমার মনে পড়ে, কারণ এক পায়ে, কারণ ও পরে যে খেয়াল করেছি, তখন খেয়াল করি নাই। ও আমাদের সাথে বের হয়ে যায়। তখন ওই ফ্ল্যাটের অ্যাপার্টমেন্টের সব মানুষ হচ্ছিল ওইখানে, সবাই আমরা দাঁড়িয়ে আছি বারান্দার মধ্যে, ব্যালকনিতে। এর মধ্যে একটা ওর সামিরার পাশের বাসায় মনে একটা বয়স্ক লোক ছিলেন,
মনে নাই আমার নাম, উনি এসে সামিরা বললো যে মা তুমি আমার বাসায় চলো। আমি যে হাফ ছেড়ে বাঁচলাম, কারণ আমি তো ওরে বাসায় নিতে পারতাম না, আমার জামাই তো আমার উপর খেপে যেত। আলহামদুলিল্লাহ, এতটুকুই বলি এখন পর্যন্ত, তারপরের ঘটনা পরে বলবো ইনশাল্লাহ।